ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। দিল্লি থেকে শহরে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নবান্ন অভিযানের সংঘর্ষ ও হিংসার ঘটনার বিষয়ে খতিয়ে দেখবেন তারা। এই 5 সদস্যের অনুসন্ধান দলে রয়েছেন রাজ্য বর্ধন সিংহ রাঠোর, অপরাজিতা সারেঙ্গি, ব্রিজলাল সমীর ওরাও, বিজেপি নেতা সুনীল ঝকার। এরা মূলত মেডিকেল কলেজ ও বিজেপির আহত কাউন্সিলরের সঙ্গে দেখা করে তারপর হেস্টিংসের পার্টি অফিসে যান। কিভাবে আহত হয়েছিলেন কর্মী সমর্থকেরা তা খতিয়ে দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট পেশ করবেন বলেই সূত্রের খবর। কলকাতায় এসে পৌঁছল বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কলকাতায় এসেছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। নবান্ন অভিযানের দিন যে সমস্ত এলাকায় বিজেপির কর্মকর্তারা আক্রান্ত হয়েছিলেন, আজ সে সমস্ত এলাকা পরিদর্শনে আসেন তারা। উল্লেখ্য, 13 সেপ্টেম্বর ছিল বিজেপির নবান্ন অভিযান। বিজেপির ওই কর্মসূচিতে গেরুয়া শিবিরের একাধিক কর্মী সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্দেশেই তাদের নেতা কর্মীরা পুলিশের জুলুমের শিকার হয়েছেন। পুরো বিষয়টি পূর্ণাঙ্গ অনুসন্ধানের 5 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্যের শাসক দলের দলদাস পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন তাদের কর্মী সমর্থকরা। হাওড়া ও কলকাতার যে 3 জায়গা থেকে ওই দিন মিছিল শুরু হয়েছিল এবং মিছিল ঘিরে অশান্তির জায়গাগুলিতে যাবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। দ্রুত তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা। শুক্রবার এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা আহত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। ঘটনার বিবরণ শুনে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেন তারা। আজ অর্থাৎ শনিবার প্রথমে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে আহত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এরপর নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের বাড়িতে যায় বিজেপির কেন্দ্রীয় দল। এরপর হেয়ার স্ট্রিট থানায় যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কালকেই জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। শান্তিপুর শিয়ালদহ লোকালের ভ্রাম্যমাণ ট্রেনে বিশ্বকর্মা পুজো। রোজ এখান থেকে চলে বহু ট্রেন, আর সেই চলন্ত ট্রেনেই হলো বিশ্বকর্মা পুজো। তবে ট্রেনের ভেতরের এই পুজো 14তম বর্ষে পদার্পণ করলো। আজ বিশ্বকর্মা পুজো। বিভিন্ন কলকারখানার সঙ্গে নানা ধরনের যানবাহনেও পুজো লক্ষ্য করা যায়। তবে রেল স্টেশনে অনেকেই পুজো দেখে থাকেন, কিন্তু রেল কম্পার্টমেন্টের মধ্যে সমস্ত ধর্মীয় উপাচার মেনে ঢাকের তালে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণের মাধ্যমে কাসর ঘণ্টা বাজিয়ে ধূপ ধুনো সহযোগে ফলমূল মিষ্টান্ন সহ নৈবেদ্য সাজিয়ে পুজো দেখাও এক অন্যরকম অভিজ্ঞতা। 7:26 ডাউন শান্তিপুর শিয়ালদহ লোকালের প্রথম কম্পার্টমেন্টের দ্বিতীয় গেটে এই ভ্রাম্যমাণ পুজো এবার 14তম বর্ষে পদার্পণ করল। তবে কখনো 7:10, কখনো 7:28 টাইম টেবিলের হেরফেরে বিগত বছরে পুজোর রীতিনীতি পরিবর্তন একটুও হয়নি, এমনকি করোনা পরিস্থিতির মধ্যেও না। উদ্যোক্তাদের কাছ থেকে জানা গিয়েছে, ওই কম্পার্টমেন্টে শান্তিপুর এবং পরবর্তী প্রত্যেক স্টেশন থেকে ওঠা নিত্যযাত্রীদের মধ্যে বন্ধুত্ব হয় প্রগাঢ় এবং পারিবারিক। শীতকালে বনভোজন, গৃহে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ে একে অন্যের। 14 বছর আগে সদস্য সংখ্যা আনুমানিক 30 জনের মতন থাকলেও বর্তমানে তা পার হয়ে দাঁড়িয়েছে 175-এর ওপর। শান্তিপুর থেকে শিয়ালদহ যাওয়া এবং আসা মিলিয়ে দিনের অর্ধেক অংশ বিশ্বকর্মার তৈরির যন্ত্রাংশের ওপরেই জীবন কাটানো। তাই তার কৃপা পেতেই এই পুজো সূত্রপাত। পুজো চালু হওয়ার 21 বছরের মধ্যে শুধুমাত্র একবার রবিবারই পড়েছিল। তাই অফিস কাছারি বা অন্যান্য কর্মকাজে যাওয়ার পুজো উদ্যোক্তারা সেবার শুধু পুজোর জন্য ব্যারাকপুর পর্যন্ত গিয়ে পুজো পাঠ সেরে আবার বাড়ি ফিরে এসেছিলেন। তবে পরিবারের সদস্যরা ঠাকুর দেখার বায়না করলেও নিয়ে যাবার উপায় নেই, কারণ বিশ্বকর্মা পুজোর দিনেও বেশিরভাগ অফিস, আদালত, দোকান পাশারিতে কাজ করা সদস্যদের পৌঁছাতেই হয়। তবে প্রত্যেক সদস্যকে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া হয় একটি ব্যাগ, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রসাদ এবং মিষ্টির প্যাকেট। আমরা যেহেতু লোহালক্করের পথে যাতায়াত করি, সেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বিশ্বকর্মার উপরে ভর করে আমাদের লাইফ লাইন চলে। সেই কারণে আমরা 14 বছর আগে উপনীত হই যে আমরা বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হব। সেই থেকে আমাদের এই বিশ্বকর্মা পুজো চলছে। দিন যাচ্ছে, আমাদের বিশ্বকর্মা পুজোর গতিবিধি আরও শ্রীবৃদ্ধি আরও
প্রকট হচ্ছে। যাই হোক, আমরা এই বিশ্বকর্মা পুজোটা মূলত করি ধরেন প্রথমত আমরা 20-25 জন মেম্বার্স নিয়ে আমরা শুরু করি। আস্তে আস্তে এটা রেলযাত্রী মানে বুঝতে পারছেন যে আমরা বিভিন্ন জায়গার থেকে আসি, আমরা একটা পরিবারের মতো জায়গায় দাঁড়িয়ে গেছি, যে জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারি না। যেমন তার পরিবারের মেম্বারদের নিয়ে চলে, আমাদের রেলযাত্রীরাও ঠিক একটা পরিবারের এসে উপনীত হয়েছি। সেই কারণে আস্তে আস্তে আমাদের মেম্বার্স বাড়ছে এবং পুজোটা আরও গতিতে এগোচ্ছে। শান্তিপুরের সদস্যরা প্রতিমা পুজোর উপকরণ ট্রেনে তুলতে ব্যস্ত, তৎপর ট্রেনের সামনে মাঙ্গলিক কলা গাছ ফুলের মালা লাগাতে ঢাকি বাজাচ্ছেন ঢাক। এরই মাঝে সমগ্র ট্রেন যাত্রী একবার করে জানলা দিয়ে উঁকি দিয়ে প্রণাম করে নিচ্ছেন বিশ্বকর্মাকে। নিত্যযাত্রীরা যে যার নির্ধারিত কম্পার্টমেন্টে গেলেও আগ্রহী বেশ কিছু ক্যাজুয়াল প্যাসেঞ্জার পুজো দেখতে দেখতে যাবেন বলে ভিড় করছেন এই কম্পার্টমেন্টেই। ইতিমধ্যেই ট্রেন ছাড়ার সবুজ সংকেত জ্বলে উঠেছে। স্টেশন মাস্টার, রেল কর্মী, আরপিএফ কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেককেই উপহার পৌঁছে দিয়ে সকলে হুড়মুড়িয়ে উঠে পড়েন ট্রেনে। হচ্ছে কারা করেন মূলত? আমরা এই ট্রেনের যারা যাত্রী যায়, আমরা ডেলি প্যাসেঞ্জারি করি, তারাই যাই। আমরা কি একটা হঠাৎ করে উৎসাহ উঠলো আমাদের পুজো করার জন্য, সেই উৎসাহতেই আমরা দীর্ঘদিন ধরে এই বিশ্বকর্মা পুজোটা করছি। ডাউন শান্তিপুর শিয়ালদহ লোকাল শান্তিপুর থেকে আজও ছাড়ল সকাল 7:26। তারপর সেখান থেকেই তোড়জোড় শুরু হয় পুজোর। ফল কাটা, নৈবেদ্য সাজানো, ঠাকুর মশাইয়ের পুজোর যাবতীয় উপকরণ গুছিয়ে হাতের কাছে দেওয়া। ধুনুচি, প্রদীপ, ধূপ থাকলেও আগুন শুধুমাত্র নিয়ম রক্ষার্থে। ঠাকুর মশাই পুজোয় বসেন 7:57। ট্রেন তখন রানাঘাট। পুজো সম্পন্ন হয় শ্যামনগরে 8:45। এরপর ঠাকুরমশাই এবং ঢাকি দক্ষিণা নিয়ে নেমে পড়েন আপ শান্তিপুর লোকাল ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে। ব্যারাকপুর পর্যন্ত চলে প্রসাদ বিতরণ। ট্রেনে যখন শিয়ালদহ 9:40 পৌঁছায়, সকলেই কর্মস্থলে যাওয়ার জন্য নেমে পড়েন। বিশ্বকর্মা কিন্তু রয়ে যান সর্বশেষ সময় ট্রেন চলাচলের, অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত। এর মধ্যেই অবশ্য কোনো শাখায় কতবার ওই ট্রেন যাতায়াত করেছে তা বলতে পারবেন একমাত্র বিশ্বকর্মাই। তবে বিসর্জন নিয়ে কোনো সমস্যা নেই। প্রতিবার শান্তিপুর স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা ব্যক্তির সহযোগিতায় কারশেডে থাকা কর্মীরাই মধ্যরাত্রিতে প্রতিমা নামিয়ে পরের দিন সকালে বিসর্জন দেন। বিসর্জনের পারিশ্রমিকও নাকি দেওয়া থাকে প্রতিমার কোনো একটি অংশে লুকানো অবস্থায়, তা একেবারেই সিক্রেট। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসব এবার বিশেষভাবে পালিত হচ্ছে ইউনেস্কো স্বীকৃতির কারণে। বাঙালি জাতি ঠিকমতো পুজো উপভোগ করতে পারে, তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজে হাত দিল পূর্ত দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বাঙালির সেরা উৎসব শারদ উৎসব। এই শারদ উৎসবের আগে পূর্ত দপ্তরের যত রাস্তা আছে, সমস্ত রাস্তা যেগুলো গর্ত আছে সেগুলো আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা বুঝিয়ে ফেলে রাস্তা সংস্কার মসৃণ করে দেওয়া হবে। কবে থেকে শুরু হবে বা কীভাবে? অলরেডি আমরা দপ্তরের সমস্ত জায়গায় নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক সারার পর একথা জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এই বিষয়ে নির্দিষ্ট করে কোনো তারিখ উল্লেখ করেনি তিনি। যদিও সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 29 সেপ্টেম্বর খুলে যাবে টালা ব্রিজ। প্রসঙ্গত, টালা ব্রিজের সমান্তরাল অবস্থিত চিতপুর ব্রিজের অবস্থান শোচনীয়। ইতিমধ্যেই সেটিও ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞরা। এদিন এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা কর্পোরেশন, পিডব্লিউডি, যারা সংস্থা করছে তারা সবাই আমরা ছিলাম, ইঞ্জিনিয়াররা ছিল, পুলক রায় ছিল। সেখানে ঠিক হলো যে লোড টেস্টের রিপোর্টটা আমাদের হয়তো এই সপ্তাহে পেয়ে গেলে আমরা ম্যাডামের কাছে ডেট চাইবো যে টালা ব্রিজটা উদ্বোধন করার জন্য। আমাদের ইচ্ছা যে সিএম এসে করবো, চাষটাই আমরা উদ্বোধনের দিকে এগোবো। কোনো টেন্টেটিভ ডেট আমার আশা করছি পুজোর আগে।
প্রথমে নির্মাণকারী সংস্থা বলছে আগে ছোট গাড়ি কিছুদিন চালান, তারপর বড় গাড়ি চালাবে। আর বড় গাড়ি চলার ক্ষেত্রে কোনো তো বাধা থাকবে না? বাধা থাকবে না, তবে প্রথম দিকে ছোট গাড়ি চালানো হবে, তার পরবর্তীকালে বড়। এক সপ্তাহ ছোট গাড়ি চালিয়ে তারপরে হবে। এটা চালু হলেই আমরা কেএমডি এর তরফ থেকে ব্রিজটা ভাঙতে শুরু করি, কারণ ওটা খুব ডেঞ্জারাস অবস্থা রয়েছে। এটা কতদিনের মধ্যে হলো? ব্রিজকে আমাদের ব্রিজ এক্সপার্ট কমিটি তারা বলে দিয়েছে এটা ডেমলিশ করতেই হবে। চিফ সেক্রেটারির ঘরে বসে আমাদের মিটিংও হয়েছে, সেখানে রেল ছিল, কেএমডিএ ছিল, চিফ সেক্রেটারি সেই কমিটি কেএমডিএকে ব্রিজটা বানাতে দিয়েছে। এবার টালা ব্রিজ শুরু হয়ে গেলে আমরা চিতপুর ব্রিজের ডেমোলিশিংয়ের কাজ শুরু করব। করোনার আতঙ্ক কাটিয়ে 2 বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের 5-এর সাইডে নকআউট মিডিয়া ফুটবল টুর্নামেন্ট। এবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আয়োজিত মর্লিন রাইস মিডিয়া ফুটবল টুর্নামেন্টে মোট 18টি সংবাদ মাধ্যম অংশ নিচ্ছে। এবার প্রথম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ট্রাইব টিভিও। 20 ও 21শে সেপ্টেম্বর রাজারহাটের মার্লিন রাইস ফুটবল মাঠে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স সংবাদ মাধ্যমের 2টি পৃথক ফুটবল টুর্নামেন্ট হবে। 2টি টুর্নামেন্টে 9টি করে সংবাদ মাধ্যম খেলবে। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এই ফুটবল টুর্নামেন্টের লটারি অনুষ্ঠিত হলো। মূল টুর্নামেন্টের মোট 8টি দল অংশ নেবে। লটারিতে 8 ও 9 নম্বরে নাম ওঠা 2টি দলের মধ্যে প্লে অফ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যারা জিতবে তারাই 8 নম্বর দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে উঠবে। প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা তথা দেশের 2 কিংবদন্তি ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা, ডিরেক্টর সত্যেন সাংভি, প্রাক্তন রেফারি চিত্তদাস মজুমদার, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা সহ আরও অনেকে। দেখুন, এই স্পোর্টসের সঙ্গে আর এই সাংবাদিকদের খেলোয়াড় সাংবাদিক একটা রিলেশন দীর্ঘদিনের, আর এটা চলতে থাকবে। যেটা আপনারা যে টুর্নামেন্টটা এই লাস্ট 2-3 বছর হতে পারেনি প্যান্ডামিকের জন্য আবার নতুন করে শুরু হতে চলেছে, মার্লিন গ্রুপের যেভাবে এগিয়ে এসছেন আমি ওনাদের ওখানে দেখে এসেছি। এত চমৎকার ইনফ্রাস্ট্রাকচার, আপনি মাঠ বলুন, আপনি ড্রেসিং রুম বলুন, ফলে যারা খেলবেন তারা খুব আনন্দ পাবেন। কিছুদিন আগে প্রেস ক্লাবের সাথে ফুটবল খেলেছি, একটা এমনি এক্সিবিশন ম্যাচ কিছুদিন আগে। শুধু ফুটবল, আমরা যেরকম ফুটবল খেলে বড় হয়েছি সেরকম সবার বাঙালিদের মধ্যে ফুটবলের একটা উন্মাদনা সবার আছে। সবাই চায় একদিন আমি যেন একটু হলেও ফুটবল খেলি। সেখানে এরকম একটা টুর্নামেন্ট মার্লিন গ্রুপ তার সাথে আছে, এটা আমার মনে হয় খুব ভালো টুর্নামেন্ট হবে। এবং প্রশান্ত দা যেভাবে বলেছেন উনি ওনাদের দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার, আর আমাদের মনে হয় এখন ইনফ্রাস্ট্রাকচারটা খুব জরুরি ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অনেক গ্রেটফুল কি আমরা আপনাকে হোস্ট করতে পারছি इन आवर प्रोजेक्ट राइस। आई एम वेरी थैंकफुल दैट आप लोग कष्ट करके हमारे प्रोजेक्ट में आके इतना दूर आकर के अपना टूर्नामेंट कर रहे हैं, एंड आई विश यू ऑल द वेरी बेस्ट।